নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ভয়াবহ ভূমিকম্প রাশিয়ায়। এর উৎপত্তিস্থল রাশিয়ার পূর্বক্ষেত্র কামচাটকা পেনিনসুলা অঞ্চলে। ভূমিকম্পের মাত্রা ছিল 8.8। বুধবার সকাল থেকে জাপানের উপকূলবর্তী এলাকার কোথাও কোথাও সুনামি আছড়ে পড়তে শুরু করেছে। উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আগামী 25 আগস্ট ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা। এই পরিস্থিতিতে ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় কেউ অনাহারে নেই, দাবি নেতানিয়াহুর। মানতে নারাজ ট্রাম্প বললেন, পরিস্থিতি খুবই গুরুতর। প্রবেশ নিষেধ নেতানিয়াহুর 2 মন্ত্রীর। নেদারল্যান্ডসের কূটনৈতিক পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধে। ভয়াবহ ভূমিকম্প রাশিয়ায়। এর উৎপত্তিস্থল রাশিয়ার পূর্বক্ষেত্র কামচাটকা পেনিনসুলা অঞ্চলে। ভূমিকম্পের মাত্রা ছিল 8.8। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে আমেরিকা, জাপান সহ একাধিক দেশে কম্পন অনুভূত হয়। উপকূলবর্তী অঞ্চলে প্রায় 13 ফুট ঢেউ দেখা যায়। জারি সুনামির সতর্কতা। বড়সড় ভূমিকম্প রাশিয়ায়। 8.8 মাত্রার বিরাট এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাশিয়ার পূর্বক্ষেত্র কামচাটকা পেনিনসুলা। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে আমেরিকা, জাপান সহ একাধিক দেশে কম্পন অনুভূত হয়। ঘটনার পর রাশিয়ার উপকূলবর্তী অঞ্চলে সুনামির বিরাট ঢেউ দেখা গিয়েছে, যার উচ্চতা প্রায় 13 ফুট। ঘটনার পর জারি করা হয়েছে সুনামির সতর্কতা। উপকূলবর্তী অঞ্চল থেকে মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে। কামচাটকা ভূমিকম্পের পর রুশ মন্ত্রী উপকূলের মানুষকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন। আমেরিকার সুনামি সতর্কতা যন্ত্রের রিপোর্ট বলছে, আগামী 3 ঘন্টার মধ্যে বিরাট সুনামি আসতে চলেছে রাশিয়ায়। দাবি করা হচ্ছে, এই কম্পনের ফলে উত্তর পশ্চিমের হাওয়াই দ্বীপপুঞ্জ ও রাশিয়ার উপকূলের ঢেউয়ের উচ্চতা হবে 10 ফুটের উপর। এছাড়াও 3 ফুটের উপর সুনামির ঢেউ আছড়ে পড়তে চলেছে ফিলিপিন্স, চুক, কোসরে, মার্শাল দ্বীপপুঞ্জে। উত্তর ও দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ানেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ঘটনার পর এক স্যান্ডেলে সতর্কবার্তা জারি করে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, প্রশান্ত মহাসাগরে সংঘটিত এক বিশাল ভূমিকম্পের কারণে হাওয়াইবাসীদের জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানও ক্ষতিগ্রস্ত হতে পারে। শক্ত থাকুন এবং নিরাপদ থাকুন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুসারে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূলীয় শহর পেট্রোপাভলভস্ক, কামচাটস্কির 125 কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্বে। প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা 8 বলে জানালেও পরে 8.8 বলে জানানো হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 19.3 কিলোমিটার গভীরে। হাই নিউজ নেটওয়ার্ক। ইশিনোমাকি বন্দরে সুনামির প্রভাব সবচেয়ে বেশি। তটস্থ জাপান উপকূলবর্তী এলাকায় ব্যাহত যোগাযোগ। বুধবার সকাল থেকে জাপানের উপকূলবর্তী এলাকার কোথাও কোথাও সুনামি আছড়ে পড়তে শুরু করেছে। উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। সুনামির জেরে বিপর্যস্ত জাপানের বেশ কিছু এলাকা, বিশেষত প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী এলাকায় সুনামির তেজ বেশ বলে জানা যাচ্ছে জাপানের আবহাওয়া সংস্থা থেকে। যদিও ঢেউয়ের উচ্চতা ভয়ঙ্কর আকার নেয়নি। বুধবার রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ এলাকায় কেঁপে ওঠে জোরালো ভূমিকম্প। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.8। সেই ভূমিকম্পের পরেই সুনামি আছড়ে পড়ে রাশিয়ায়। শুধু রাশিয়া নয়, সুনামির ফলে দুর্যোগের চেহারা নিয়েছে জাপানের অনেক এলাকাতেই। এছাড়াও চীন, পেরু, ইকুয়েডরের মতো দেশগুলিও সুনামির সতর্ক জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী ইশিনোমাকি বন্দরে সুনামির প্রভাব সবচেয়ে বেশি। প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর সুনামি দক্ষিণে সরে যাওয়ায় আরও 16টি জায়গায় ঢেউ আছড়ে পড়েছে। বুধবার সকাল থেকে জাপানের উপকূলবর্তী এলাকার কিছু এলাকায় সুনামি আছড়ে পড়তে শুরু করেছে। উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই 9 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রশাসনের দাবি। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন। পরিস্থিতি মোকাবিলা করার জন্য একটি জরুরি কমিটিও গঠন করছে জাপান সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বের বিভিন্ন দেশে সুনামির সতর্কতা জারি। কোথাও কোথাও জলোচ্ছ্বাসের সম্ভাবনা। তালিকা প্রকাশ্যে। রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ এবং জাপানের উত্তর হোক্কাইডোর বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই আছড়ে পড়েছে সুনামি। বিশেষজ্ঞদের মতে সময়ের সঙ্গে সঙ্গে সুনামির তেজ আরও বাড়তে পারে। 3 থেকে 1 মিটার উঁচু জলোচ্ছ্বাসের পূর্বাভাসও রয়েছে।
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে জোরালো ভূমিকম্পের পরই বিভিন্ন দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ এবং জাপানের উত্তর হোক্কাইডোর বেশ কিছু এলাকায় আছড়ে পড়েছে সুনামি। বিশেষজ্ঞদের মতে সময়ের সঙ্গে সঙ্গে সুনামির তেজ আরও বাড়তে পারে। 1 থেকে 3 মিটার উঁচু জলোচ্ছ্বাসের পূর্বাভাসও রয়েছে। কোথাও কম আবার মাঝারি ঝুঁকির সতর্কতাও জারি করেছে সংশ্লিষ্ট আবহাওয়া দপ্তর। সুনামির ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রাশিয়া, ইকুয়েডর, উত্তর পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ, চিলি, পেরু, কোস্টারিকা, গুয়াম, হাওয়াইয়ের কিছু এলাকা, জাপান, জার্ভিস দ্বীপ, জনস্টন অ্যাটল, মিডওয়ে দ্বীপ, সলোমন দ্বীপপুঞ্জ, সামোয়া, ফরাসি পলিনেশিয়া, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, কলম্বিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পালাউ, পানামা, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন্স, তাইওয়ান, পিটকেয়ার্ন দ্বীপপুঞ্জ, ওয়েক আইল্যান্ড, টোঙ্গা, টোকোলাউ, ইরাক, ব্রুনেই, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম। রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপ কেঁপে ওঠে ভূমিকম্পে। কম্পনের মাত্রা রিক্টার স্কেলে 8.8। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়েছে সুনামিও। ভূমিকম্পের তীব্রতা এতটাই যে উপকূলবর্তী এলাকার অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভূমিকম্পের কারণে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জাপানে ইতিমধ্যেই 9 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। চীন, পেরু ও ইকুয়েডরের মতো দেশগুলিতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আগামী 25শে আগস্ট ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা। এই পরিস্থিতিতে ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপর 20 থেকে 25% শুল্ক চাপানো হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন তিনি। দফায় দফায় আলোচনা হলেও এখনো কোনো রফাসূত্র বের হয়নি। বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আগামী 25শে আগস্ট ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা। এই পরিস্থিতির মাঝে ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ভারতের ওপর 20 থেকে 25% শুল্ক চাপানো হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন তিনি। বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আমেরিকার তরফে চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল 1 আগস্ট। তবে নানা জটিলতায় আটকে এখনো পর্যন্ত আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হয়নি ভারতের। এই পরিস্থিতিতে ভারতের ওপর শুল্ক চাপানো হবে কিনা জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট জানান, হ্যাঁ, এমনটা হতে পারে। একই সঙ্গে ট্রাম্প জানান, ভারত আমাদের ভালো বন্ধু দেশ, তবে যে কোনো দেশের চেয়ে ভারত বেশি শুল্ক আরোপ করেছে। এটা চলতে পারে না। ভারতের ওপর বেশি পরিমাণ শুল্ক চাপাবে আমেরিকা। এই প্রসঙ্গেই ট্রাম্প জানিয়েছে, ভারতের ওপর 20 থেকে 25% পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরেই শোনা গিয়েছে বাণিজ্য চুক্তি হবে ভারত আমেরিকার। সম্প্রতি ওয়াশিংটন সফরেও গিয়েছিলেন দিল্লির দূতেরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছিলেন ভারতের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে, মানে প্রায় চূড়ান্ত। কিন্তু শুল্ক ছাড়ের মেয়াদ পেরিয়ে গেলেও ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি হয়নি, ফলে সংশয় বাড়ছে শেষ পর্যন্ত একমত হয়ে দুই পক্ষ চুক্তি করতে পারবে তো। শোনা গিয়েছে চুক্তির বেশ কয়েকটি বিষয় নিয়ে উভয় পক্ষেরই আপত্তি রয়েছে এবং তারা নিজেদের অবস্থান থেকে সরতে অনড়। যদিও আলোচনার মাধ্যমে সেগুলি দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছে দুই দেশই। ভারতের এক বরিষ্ঠ আধিকারিক জানান, দুই তরফে আলোচনা চলছে, এখনো 2 দিন বাকি। আমরা আশা করি আমেরিকা সময় দেবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ওখানকার সরকারকে নিতে হবে। ইতিমধ্যে 22টি দেশের ওপর শুল্ক চাপানোর ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প। তবে শুল্ক ছাড়ের মেয়াদ ফুরোনোর বিষয়টিকে খুব বেশি জটিল করে দেখতে চাইছে না ভারত। কয়েকদিন আগে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছিলেন, ভারতের স্বার্থই সবচেয়ে জরুরি, কোনো ডেডলাইন নয়। একেবারে উইন উইন চুক্তি হতে হবে এবং ভারতের স্বার্থ সুরক্ষিত থাকাই একমাত্র শর্ত। তাই তাড়াহুড়ো করে কোনো চুক্তির পথে হাঁটতে চায় না নয়াদিল্লি। হাই নিউজ নেটওয়ার্ক। গাজায় কেউ অনাহারে নেই, দাবি নেতানিয়াহুর। মানতে নারাজ ট্রাম্প বললেন, পরিস্থিতি খুবই গুরুতর। ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় কার্যত দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিশুরা ক্ষুধার্ত। গাজার নাগরিকদের যে ছবিগুলি সামনে আসছে তা খুবই উদ্বেগের। রাষ্ট্রপুঞ্জ সোমবার যুদ্ধবিধ্বস্ত গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল, প্যালেস্টাইনি ভূখণ্ডের 3টি অঞ্চলে দৈনিক 10 ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল যতটুকু আন্তর্জাতিক ত্রাণ প্রবেশের সুযোগ করে দিচ্ছে তা মোটেই পর্যাপ্ত নয়। কিন্তু তারপরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করলেন, গাজায় কোনো প্যালেস্টাইনি নাগরিক অনাহারে নেই। নেতানিয়াহু সোমবার রাতে বলেন, গাজাবাসীকে অনাহারে রাখার কোনো অভিপ্রায় আমাদের নেই। গাজায় কেউ না খেয়েও নেই।
যুদ্ধ চলাকালীন আমরা সেখানে মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি, না হলে গাজায় এখন কোনো মানুষই থাকতো না। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওই দাবি সরাসরি খারিজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গাজায় কার্যত দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, শিশুরা ক্ষুধার্ত। গাজার নাগরিকদের যে ছবিগুলি সামনে আসছে তা খুবই উদ্বেগের। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, যুদ্ধবিধ্বস্ত 1/3 বাসিন্দা দীর্ঘদিন ধরে অভুক্ত। 4,70,000 মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন। সোমবার ইসরায়েল প্যালেস্টাইন বিষয়ক বিশেষ আলোচনা সভায় বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গাজায় ত্রাণ বন্টনের কাজে যুক্ত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF সোমবার জানিয়েছে, মাত্র 3টি স্থানে মাত্র 10 ঘণ্টার জন্য হামলা মুলতবি রাখায় পর্যাপ্ত ত্রাণ বন্টন সম্ভব হচ্ছে না। সোমবার থেকে রাষ্ট্রপুঞ্জে ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে দুদিনের সম্মেলন শুরু হয়েছে। সেখানে আলোচনায় উঠে এসেছে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে উদ্বেগ। ফ্রান্স এবং সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সোমবার যোগ দিয়েছেন বিশ্বের 115টি দেশের প্রতিনিধিরা। তেল আবিবের হুঁশিয়ারি অগ্রাহ্য করে ফ্রান্স ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে মর্যাদা দেবে। গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে নেতানিয়াহুর সরকার রবিবার জানিয়েছিল, তারা গাজা ভূখণ্ডের 3টি এলাকা গাজা সিটি, দের আল-বালা এবং মুসাইতে প্রতিদিন 10 ঘণ্টা করে যুদ্ধ বন্ধ রাখবে। ওই সময়ে ত্রাণের ট্রাক ঢুকতে দেওয়া হবে জনবহুল অঞ্চলগুলিতে। এরপর নিয়ন্ত্রিতভাবে সড়ক এবং আকাশপথে প্যারাশুটের সাহায্যে ত্রাণ বন্টন হলেও তা বিন্দুতে সিন্ধু বলেছে রাষ্ট্রপুঞ্জ। এই আবহে নেতানিয়াহুর দাবি খারিজ করে রাষ্ট্রপুঞ্জের অভিযোগকেই সমর্থন করলেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। প্রবেশ নিষেধ নেতানিয়াহুর 2 মন্ত্রীর। নেদারল্যান্ডসের কূটনৈতিক পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইটামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের উপর নিষেধাজ্ঞা বলবতের কথা ঘোষণা করছেন ডাচ বিদেশমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প। ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ করল নেদারল্যান্ডস। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার 2 সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেছে দ্য হেগ। ইসরায়েল জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোমিচের ওপর নিষেধাজ্ঞা বলবতের কথা ঘোষণা করে ডাচ বিদেশমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প সেদেশের পার্লামেন্টে বলেন, ওই দুজনের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়া এবং বিশেষ সম্প্রদায়কে নির্মূল করার চেষ্টা চালানোর প্রমাণ মিলেছে। তাই আমাদের দেশে ওই 2 ইসরায়েলি মন্ত্রীকে প্রবেশ করতে দেয়া হবে না। নেতানিয়াহুর ওই 2 মন্ত্রী প্যালেস্তাইনিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হিংসা ছড়ানো, জাতিগতভাবে প্যালেস্তাইনিদের নির্মূল করার অপচেষ্টা এবং বেআইনিভাবে ইহুদি বসতি সম্প্রসারণের কাজে জড়িত অভিযোগ করেন ডাচ বিদেশমন্ত্রী। তবে নেদারল্যান্ডসের নিষেধাজ্ঞাকে গুরুত্ব না দিয়ে বেন-গভির মঙ্গলবার এক্স পোস্টে লেখেন, যদি পুরো ইউরোপও আমাকে নিষিদ্ধ করে তবুও পরোয়া করব না, আমি আমার দেশের স্বার্থে কাজ করে যাব। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বিপত্তি বোয়িংয়ে। ওড়ার পরপরই বিকল হলো বিমানের ইঞ্জিন। তড়িঘড়ি মে ডে কল পাইলটের। গত 12 জুন ভারতের আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার বিমান AI-171। সেবারও ওড়ার পরপরই ত্রুটি দেখা দিয়েছিল বিমানের ইঞ্জিনে। ওড়ার 1 মিনিটের মধ্যেই গতি হারিয়ে 243 জন সওয়ারিকে নিয়ে লোকালয়ের মধ্যে আছড়ে পড়েছিল বিমানটি। আবারও বিতর্কের মুখে বোয়িং 787 ড্রিমলাইনার। ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিকল হয়ে গেল বিমানের বাঁ দিকের ইঞ্জিন। বিপদ এড়াতে তড়িঘড়ি আপৎকালীন মে ডে কল করলেন পাইলট। গত সপ্তাহে আমেরিকার ওয়াশিংটনে ঘটনাটি ঘটেছে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। পাইলটের তৎপরতায় অল্পের জন্য এড়ানো গিয়েছে বিপদ। গত 25শে জুলাই ওয়াশিংটন ডালাস বিমানবন্দর থেকে মিউনিখের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং 787 ড্রিমলাইনার বিমান। কিন্তু ওড়ার পরেই বিমান ড্রিমলাইনারের গুরুতর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই বিকল হয়ে যায় বাঁ দিকের ইঞ্জিন। সে সময় বিমানটি 5000 ফুট উচ্চতায় ছিল, ফলে মাঝ আকাশে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল। সঙ্গে সঙ্গে আপৎকালীন মে ডে কল দেন পাইলট। বিমানের ভিতরে জরুরি অবস্থার ঘোষণাও করা হয়। নিরাপদে জরুরি অবস্থায় অবতরণ নিশ্চিত করার জন্য যোগাযোগ করা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলকে। শেষমেশ প্রায় 2 ঘন্টা 38 মিনিট ধরে ওয়াশিংটনের আকাশপথে ঘুরপাক খেয়ে জ্বালানি ক্ষয় করার পর
ওয়াশিংটন ডালাস বিমানবন্দরে নামানো হয় বিমানটিকে। পাইলটদের তৎপরতা এবং এসটিসির সহায়তার ফলেই বড় সড় বিপদ থেকে এড়ানো গিয়েছে বলেই মানছে সকলেই। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যাত্রী ও বিমান কর্মীরা সকলেই অক্ষত রয়েছেন। কিন্তু কিভাবে আচমকা ইঞ্জিন বিকল হয়ে গেল তা নিয়ে দ্বন্দ্ব কাটছে না। বিমান সংস্থার একটি সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ এই ঘটনাটির তদন্ত করেছে। প্রসঙ্গত 12 জুন ভারতের আহমেদাবাদে ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ার বোয়িং 787 ড্রিমলাইনার বিমান AI-171। সেবার ওড়ার পরেই ত্রুটি দেখা গিয়েছিল বিমান ইঞ্জিনে। ওড়ার 1 মিনিটের মধ্যেই গতি হারিয়ে 243 জন সাওয়ারিকে নিয়ে লোকালয়ের মধ্যে আছড়ে পড়েছিল বিমানটি। ওই ঘটনায় যাত্রী ও স্থানীয় সহ 260 জনের মৃত্যু হয়। সেই ঘটনার মাসখানেকের মাথায় ফের একই ধাঁচের ঘটনা ঘটল বিশ্বের আরও এক প্রান্তে। হাই নিউজ নেটওয়ার্ক। বন্যা বিধ্বস্ত বেজিং, 80,000 মানুষ ঘরছাড়া জরুরি অবস্থা ঘোষণা করল চীন সরকার। গত কয়েক দশকে এত খারাপ পরিস্থিতি হয়নি চীনের বেজিংয়ে। ঘরছাড়া 80,000-এরও বেশি মানুষ। জরুরি অবস্থা জারি করেছে চীন সরকার। এখনো পর্যন্ত অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। 130-টিরও বেশি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্যা বিধ্বস্ত চীনের বেজিং। গত কয়েক দশকে এত খারাপ পরিস্থিতি কখনো হয়নি সেখানে। ঘর ছাড়া 80,000-এরও বেশি মানুষ। জরুরি অবস্থা জারি করেছে চীন সরকার। এখনো পর্যন্ত অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। 130-টিরও বেশি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন। কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চীনের রাজধানী বেজিং। এখনো পর্যন্ত সেখানে অন্তত 38 জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই বেজিংয়ের নিচু এলাকাগুলি থেকে 80,000-এর বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিংয়ের মিয়ুং এবং ইয়াংকিং জেলা। বেজিং লাগু 130-টিরও বেশি গ্রামে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলা করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যাবতীয় পদক্ষেপ করেছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে প্রশাসন। চীনের সিসিটিভি নিউজ জানিয়েছে, সড়ক বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে ইতিমধ্যেই প্রায় 550 মিলিয়ন ইউয়ান তহবিল ঘোষণা করেছে শি জিনপিংয়ের প্রশাসন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, দোকান এবং সরকারি কার্যালয়। ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই বেজিংয়ের 31টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের পর কিছু রাস্তায় যান চলাচল স্বাভাবিক হলেও এখনও 16টি রাস্তায় রক্ষণাবেক্ষণের কাজ বাকি রয়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টি চললে মেরামতির কাজ ব্যাহত হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। চীনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত বুধবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বেজিংয়ে 165.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বেজিংয়ের মিয়ুন জেলার 2টি এলাকায়। ওই এলাকাগুলিতে 500 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। বেজিংয়ের বহু জায়গাতেই সোমবার রাত 10টা থেকে 11টা পর্যন্ত 95.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। এবার ইউটিউবেও না, 16 বছরের কম বয়সীদের ইন্টারনেট ব্যবহার নিয়ে আরো কড়া পদক্ষেপ অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ায় অপ্রাপ্ত বয়স্কদের মেটার অধীন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার নিষিদ্ধ। এছাড়া স্ন্যাপচ্যাট, টিকটক এবং এক্স ব্যবহারের উপরেও কড়াকড়ি রয়েছে। এবার সেই তালিকায় জুড়ছে ইউটিউবও। অস্ট্রেলিয়ার 16 বছরের কম বয়সীদের জন্য আগে থেকেই নিষিদ্ধ ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট প্রভৃতি। এখন থেকে সেই তালিকায় নাম জুড়ল ইউটিউবেরও। চলতি বছরের শেষে গুগলের মালিকাধীন ভিডিও সাইটটি অপ্রাপ্ত বয়স্কদের জন্য বন্ধ করে দেওয়া হবে বলেই জানিয়েছে মার্কিন সংস্থা ব্লুমবার্গ। অস্ট্রেলিয়ার অপ্রাপ্ত বয়স্কদের মেটার অধীন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার নিষিদ্ধ। এছাড়া স্ন্যাপচ্যাট, টিকটক এবং এক্স ব্যবহারের উপরেও কড়াকড়ি রয়েছে। এবার সেই তালিকায় জুড়েছে ইউটিউব। অস্ট্রেলিয়ার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের 10ই ডিসেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। এই বিষয়ে বুধবার এক সাংবাদিক বৈঠকে সেই দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, সমাজ মাধ্যম আদতে সমাজের ক্ষতি করছে, এটা আমরা সবাই জানি। আমরা এও জানি যে এটাই একমাত্র সমাধান নয়, আরও অনেক কিছু করার আছে। তবে আপাতত এটি সামান্য হলেও পরিবর্তন আনবে বলে আমাদের বিশ্বাস। অন্যদিকে ব্যবহারকারীদের বয়স নির্ধারিত বয়স সীমার কম কিনা তা শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার পরিকল্পনা করেছেন ইউটিউব কর্তৃপক্ষ। কারণ সরকারি নির্দেশ অনুযায়ী অপ্রাপ্ত বয়স্কদের সমাজ মাধ্যম ব্যবহারে হ্রাস টানতে না পারলে সংশ্লিষ্ট সংস্থাকে 49.5 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা হতে পারে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট জানিয়েছেন, অস্ট্রেলিয়ার তরুণ প্রজন্মের মধ্যে সর্বাধিক ব্যবহৃত সমাজ মাধ্যম ইউটিউব। ফলে স্বাভাবিকভাবেই অন্যান্য সমাজ মাধ্যমের চেয়ে ইউটিউবই তরুণদের জন্য বেশি ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। তাই এই কড়াকড়ি।
তবে শিশুদের জন্য তৈরি কন্টেন্ট, অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেটিংস এবং ইউটিউব কিডসকে এই নিয়মের আয়তা থেকে বাদ রাখা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নাসা ও ইসরোর যৌথ উদ্যোগে তৈরি নিসার। সদ্যই XM-4 মিশন শেষ করে ফিরেছেন শুভাংশু শুক্লা। সেই মিশন নিয়ে যেমন উদ্দীপনা ছিল ভারতবাসীর, তেমনি এবার কৃত্রিম উপগ্রহ নিসারের সফল উৎক্ষেপণের দিকেই নজর রয়েছে সকলের। কারণ শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এই কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণের সময় বুধবার বিকেল 5:10 নাসা ও ইসরোর যৌথ উদ্যোগে তৈরি কৃত্রিম উপগ্রহ নিসার। সদ্য XM-4 মিশনে ভারতীয় নভোস্টার শুভাংশু শুক্লার মহাকাশ সফরের দিকে নজর ছিল গোটা দেশবাসীর। এবার সকলের চোখ নিসার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের দিকে। নাসা ও ইসরোর উদ্যোগে তৈরি এই কৃত্রিম উপগ্রহ বুধবার বিকেল 5:10 রওনা দেয় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। জানা যাচ্ছে ভূপৃষ্ঠ, সমুদ্র, বরফ এবং অরণ্যের পরিবর্তন পর্যবেক্ষণ করবে এই নিসার। $1.5 বিলিয়ন ভারতীয় মুদ্রায় 12,500 কোটি টাকা খরচে তৈরি এই কৃত্রিম উপগ্রহটি। নির্মাণের খরচের 788 কোটি টাকা দিয়েছে ইসরো। এই বিনিয়োগ বিপুল অঙ্কের হলেও তা শেষ পর্যন্ত লাভদায়ক হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে উৎক্ষেপণের পরই সেটি কর্মক্ষম হয়ে উঠবে না। উৎক্ষেপণের পর তা সেট আপ করতে অন্তত 90 দিন সময় লাগবে। তারপরই সেটা কাজ শুরু করবে। জানা যাচ্ছে প্রতি 97 মিনিটে পৃথিবীকে চক্কর কাটবে এটি এবং মাত্র 12 দিনের মধ্যেই এই গ্রহের ভূখণ্ড ও তুষারাবৃত অঞ্চলের বিস্তৃত মানচিত্র তৈরি করে ফেলবে। সবচেয়ে বড় কথা, অন্ধকার, মেঘ, ধোঁয়া ইত্যাদিকে এড়িয়ে পৃথিবীর সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিবর্তনও ধরতে পারবে নিসার। ফলে এইসব তথ্য গবেষকদের কাছে অত্যন্ত জরুরি হয়ে উঠবে। বিনামূল্যেই সেই তথ্য ব্যবহার করে বিজ্ঞানী, জলবায়ু বিশেষজ্ঞরা তাদের কাজ চালাতে পারবেন। ফলে আগামী দিনে অনেক বড় আবিষ্কারের পথ খুলে দিতে পারে নিসার। অসমে প্রতি বছর হওয়া বন্যার আগাম হদিশ কিংবা হিমালয়ের হিমবাহের গলন কত দ্রুত হচ্ছে সবই বের করা সম্ভব হবে এই নিসারের মাধ্যমে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের উত্তরে জেলার রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়িতে হামলা। এই ঘটনায় 1200 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জানা যাচ্ছে ধর্ম অবমাননার অভিযোগে এই হামলা। ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মেরামতের কাজ চলছে। বাংলাদেশের উত্তরের জেলা রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় 1200 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মেরামতির কাজ চলছে। বলা হচ্ছে, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ার বেদগাড়ি ইউনিয়নের আলদাতপুর বালাপাড়া গ্রামে হামলার ঘটনায় অজ্ঞাত পরিচয় 1200 জনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক আক্রান্ত গঙ্গাচড়া থানায় মামলা করেন। পুলিশ বলছে, সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ পেয়ে গত শনিবার রাতে এক কিশোরকে আটক করে থানায় আনা হয়। পরদিন সাইবার সুরক্ষা আইনে তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়। আদালত তাকে শিশু নির্বাসন কেন্দ্রে পাঠিয়েছে। ওই কিশোর এক বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। আর এই ঘটনাতেই উত্তেজিত জনতা শনিবার রাতে ওই কিশোরের বিচারের দাবিতে মিছিল করে। পরে তার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। একই সময় আশেপাশের কয়েকটি বাড়িতেও হামলা চালায় উত্তেজিত জনতা। পরে রাতে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার আগে মাইকিং করে সেখানে লোকজন জড়ো করে ওই হিন্দু এলাকার অন্তত 18টি বাড়ি ভাঙচুর করা হয়। এদিকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ার বেদগাড়ি ইউনিয়নের আলদাতপুর বালাপাড়া গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করে দিচ্ছে প্রশাসন। মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের বাড়িগুলি মেরামত শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে এখনও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আর কোনো আতঙ্ক নেই, পরিস্থিতি স্বাভাবিক। তিনি বলেন, অপরাধীদের চিহ্নিত করে আইনের আয়তায় আনা হবে। এই বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল ইমরান বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে। কদিন আগেই আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের এক রিপোর্টে দাবি করা হয়েছিল, বাংলাদেশের সংখ্যালঘুর জীবন বিপন্ন। তারা স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারছেন না। এবার ফের প্রকাশ্যে এলো সে দেশে হিন্দু নির্যাতনের করুণ ছবি। হাই নিউজ নেটওয়ার্ক।
এখন এই পর্যন্তই। দ্য ওয়ার্ল্ড টুডে পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।